মাই ডিয়ার লাভলি অ্যান্ড প্রিটি ভিউয়ার্স, আমার মনে হচ্ছে আপনাদের এই গল্পটা পছন্দ হচ্ছে না, যার কারণে কোনো রেসপন্স পাচ্ছে না। এটা লাস্ট পর্বে, এরপর যদি আপনাদের কোনো রেসপন্স না পাই তাহলে পরবর্তী পর্বগুলো আর দিব না, ঠিক আছে? যদি এই গল্পটা শুনতে চান বেশি বেশি লাইক কমেন্ট করুন, আর যদি ভালো না লাগে স্কিপ করুন, আমিও এটা বাদ দিয়ে দিব। যাই হোক, গল্পে ফেরা যাক। মাই হাজব্যান্ড, লেখনীতে সামহা সামি, পর্ব নাম্বার 15-16। আপনি আমাকে থাপ্পড় দিলেন? কাপা কাপা কণ্ঠে অবাক হয়ে বলে আনিয়া। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে প্রহেল তার গায়ে হাত তুলছে। প্রহেল আনিয়ার দিকে না তাকিয়ে গম্ভীর মুখে বলে, হ্যাঁ থাপ্পড় দিয়েছি, দরকার হলে আরও দিব, গট ইট? বলেই পাশে দাঁড়ানো মেয়েটির উদ্দেশ্য করে বলে, ফ্রান্সিকা চলো। ফ্রান্সিকা নামের মেয়েটি একবার আনিয়ার দিকে তাকিয়ে দৃষ্টি ফিরে প্রহেলের হাত ধরে চলে যেতে যেতে বলে, বেবি হাউ টু ফান। এই কালো মেয়েটির সাথে তুমি ছিলে? কি কুৎসিত নোংরা গায়ের রং। ফ্রান্সিকার কথায় অপমানে চোখ দুটো জলে টইটম্বর হয়ে গেছে, দুই চোখ দিয়ে অঝরে বয়ে চলছে পানি। অফিস রুমে কিছু ইম্পর্টেন্ট ফাইল ঘাটছে রিহান। সাগর কপালে উড়ে আসা চুলগুলো হালকা হাত দিয়ে সরিয়ে রিহানের উদ্দেশ্যে বলে, রিহু বেবি, বোমা ব্লাস্ট দেখার জন্য রেডি হয়ে নাও, আমি কিন্তু ছক্কা মারা দেখার জন্য ফুল রেডি। রেহান সাগরের এই রিহু বেবি বলায় চোখ মুখ কুচকে নাক ছিটকে বলে, হোয়াট রাবিশ, কিসের রিহু বেবি? আই এম নট রিহু বেবি, ক্লিয়ার? ডিসকাস্টিং। মুখ বোতা করে আবারও ফাইলে কনভার্ট করতে থাকে, কিন্তু সাগর যতক্ষণ সাথে থাকবে ততক্ষণ সে শান্তিতে কাজ করতে পারবে না। রেহানকে আর একটু বিরক্ত করতে সুর টেনে টেনে গলা ছেড়ে বলে, লেগেছে আগুন বসের সংসারে, থামবে না রে পাগলা। এত সহজে আমি সাগর ডুববো, ফুঁসে দেখবো খেলাবিনে টিকিটে রিহু বেবি। রিহান সাগরের কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না, তবুও বাঁকা হেসে বলে, বাহ তাই নাকি? তাহলে তো বসকে বলতেই হয় তোর উপরে যাওয়ার টিকিট কেটে দেওয়ার। সাথে সাথে সাগরের মুখের হাসি উধাও, ফ্যাকাশে মুখে হয়ে যায় বাচ্চা বাচ্চা মুখ করে বলে, যা দুষ্টু, এইভাবে কেউ বলে রিহু বেবি? মাথা চুলকে বলে সাগর। রাত 10:30। গেস্ট রুমের দরজা আটকে হাঁটুতে মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠেছে ভাঙা ভাঙা কণ্ঠে বলে, কাদাকেও মানুষ জড়িয়ে ধরে দেওয়ার জন্য আপনি আমাকে ঠেলে দিলেন অবহেলা দিয়ে। আপনি ময় বড় নিষ্ঠুর অনুভূতি। আনিয়া কান্না তীব্র থেকে আরও তীব্র হতে থাকে, একসময় সেই কান্না চিৎকারে পরিণত হয়। দুপুরে প্রহেল ফ্রান্সিকা রুমে যাওয়ার পর আর নিচে আসেনি, বলতে ভুল হবে। ওরা উপরে ওঠার সাথে সাথে আনিয়া গেস্ট রুমে এসে দরজা লক করে কান্নায় ভেঙে পড়ে। বেশ কিছুক্ষণ পর চোখে মুখে পানি দিয়ে রুম থেকে বেরিয়ে আসে আনিয়া। অতিরিক্ত কান্নার ফলে চোখ মুখ লাল হয়ে আসে। আনিয়া পড়ে যেতে নিলে একজন মেয়ের ছুটে এসে ধরে ফেলে, বলে, ম্যাম আপনি ঠিক আছেন? আনিয়া নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলে, আমি ঠিক আছি। তোমাদের স্যার কোথায়? ম্যাম স্যার তো সেই বিকেলে বের হয়েছে নতুন ম্যামের সাথে। মেয়েটির নিচু সুরে কথাগুলো শুনে আনিয়ার ভেতর যেন ছিঁড়ে যাচ্ছে। লোকটার কি হয়েছে? সব তো ঠিকই ছিল, তাহলে হঠাৎ করে কি এমন হলো? রনি ও মিস্টার ইয়াং বসে আছে, ঠোঁটের চিরচেনা বাঁকা হাসি যেন কোনো কিছু বিশ্বজয় করে ফেলেছে। পাশ থেকে ফোনটা হাতে নিয়ে কল করে ফ্রান্সিকার নাম্বারে 2 বার রিং হতেই ওপাশ থেকে ফোন রিসিভ করে বলে, হাই মিস্টার ইয়াং, মনে পড়লো আমাকে? তোমার আজাইরা কথা শেষ হলে কাজের কথায় আসা যাক, কি বলো? ও হ্যাঁ শিওর। তুমি ভুলে যেও না, ওই বাড়িতে যাওয়ার কারণ কি তোমার সময় নষ্ট করা না করে কাজে লেগে পড়ো। ও মিস্টার ইয়াং, মাই উইশ। বলেই মুখের উপর ঝপট মেরে ফোন কেটে দেয়। রাগে চোয়াল শক্ত করে ফেলা ইয়াং। এই মেয়েকে সে দেখে নিবে। গাঢ় ঘন অন্ধকার ড্রয়িং রুমে বসে আছে আনিয়া।
তক্ষুনি কলিং বেল বেজে ওঠে। এত রাতে আবার কে এলো? প্রহেল নয় তো? প্রহেল আসার কথা ভেবে তৎক্ষণাৎ ছোপা থেকে উঠে দাঁড়ায়। আনিয়া দরজা খুলে দেখে কেউ নেই। নিচের চোখ দিতে একটা মাঝারি সাইজের বক্স দেখতে পায়। আনিয়া কাবা কাবা হাতে বক্সটা তুলে খুলতে থাকে। সাথে সাথে গগন ফাটানো চিৎকার করে বলে ওঠে, আ! লাল তরল ছুপছুপ রক্ত গড়িয়ে পড়ছে আনিয়ার কপাল থেকে। মির্কি রোগীর মতো কাঁপতে থাকা হাত বাড়িয়ে দেয় পড়ে থাকা ছবিগুলোর দিকে। বক্স খুলতে ভেতর থেকে অনাকাঙ্ক্ষিত কিছু ছবি দেখতে আনিয়া নিচে পড়ে যায়। কাছের টেবিলের সাথে পড়ার কারণে কপাল কিছুটা ছিলে যায়। ছবিগুলো আর কারো নয়, প্রহেল ও ফ্রান্সিকার অপ্রস্তুত কিছু অর্ধনগ্ন জ্যাকুলিন ফার্নান্দেজ ছবি। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে প্রহেল এমন কিছু করবে। অতিরিক্ত প্যানিক ওঠায় নাক মুখ দিয়ে চিকন স্থলে রক্ত বের হতে থাকে। চারপাশ ঝাপসা ঝাপসা হয়ে চোখ দুটি বন্ধ হয়ে যাওয়ার আগে আদো আদো চোখে প্রহেলের মুখটা ভেসে ওঠে। জান, এই জান, চোখ খুলো। ছোট্ট ফ্লাওয়ার, দেখো আমি আসছি। তো তুই আমার ওপর রাগ করে কেন এইভাবে শুয়ে আছিস? দেখ, আমার কষ্ট হচ্ছে, আমি কিন্তু কিছু একটা করে ফেলবো, প্লিজ চোখ খোল। আনিয়া তখন অজ্ঞান হয়ে পড়ে কিছু পরে যাওয়ার আওয়াজ শুনে মেয়েটা আসে। আনিয়াকে রক্তাক্ত অবস্থা দেখে প্রহেলকে ফোন করে, কিন্তু জরুরি ভিত্তিতে মিটিংয়ে থাকায় ফোন পিক করতে পারেনি। মিটিং শেষ করে ফোন নিয়ে দেখবে তখনই আবারও কল আসে ওপাশ থেকে। কান্না ভেজা কণ্ঠ ভেসে আসে, স্যার, ম্যাম। প্রহেল বিচলিত হয়ে বলে, কি হয়েছে আনিয়ার? ও ঠিক আছে? স্যার, ম্যাম অজ্ঞান হয়ে গেছে, কপাল থেকে রক্ত পড়ছে। আর কথা কানে গেল না প্রহেলের। বুকের ভেতর চিনচিন ব্যথা হচ্ছে। কি হয়েছে তার ছোট্ট ফ্লাওয়ারের? কোনো রকমে নিজে ড্রাইভিং করে বাড়ি ফিরে দৌড়ে রুমে আসে। আনায়াকে রুমে আনার সাথে সাথে একজন মেয়ে প্রহেলের পার্সোনাল ডাক্তারকে কল দিয়ে আসতে বলে। আনায়ার এই অবস্থা দেখে প্রহেলের বুক কাঁপছে, নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ডাক্তার এগিয়ে এসে প্রহেলের মুখোমুখি দাঁড়িয়ে বলে, প্রহেল বেটা, মেয়েটি তোমার কি হয়? She is my wife, uncle. How possible, প্রহেল বেটা? I can't believe me. তুমি একজন দায়িত্ববান হাজব্যান্ড হয়ে মেয়েটার এই অবস্থা কি করে হতে পারে? I don't believe it. প্রহেল মাথা নিচু করে রেখেছি। কি বলবে সে? যে তার কিছু ভুলের কারণেই আজ মেয়েটার এই অবস্থা। ডাক্তার আরও কিছুক্ষণ কথাবার্তা বলে আনায়াকে কেয়ারফুল রাখতে বলেও সময় মতো ওষুধ খাইয়ে দিতে বলে চলে যায়। প্রহেল ধীর পায়ে বেডে শুয়ে থাকা আনায়ার দিকে যায়, আস্তে করে আনায়ার মাথার কাছে বসে। মুখে উড়ে আসা চুলগুলো আলতো হাতে সরিয়ে আনায়ার বুকে নিয়ে এসে নিজের সাথে জড়িয়ে ধরে, কপালে চুমু খায়। সারা মুখ কেমন চুপসে গেছে। সাদা কপালে ব্যান্ডেজ করে দেওয়া হওয়ার জায়গা এখনো চুপচুপ রক্ত জমাট বেঁধে আছে। কড়া ডোজের ঘুমের ইঞ্জেকশন দেওয়ায় প্রহেলের এই আর্তনাদ আনায়ার অজান্তেই রয়ে যায়। রাত গড়িয়ে সূর্যের আলো রশ্মি ছড়িয়ে পড়ে পৃথিবীর বুকে। সাপোর্ট পর্দা ভেদ করে আলো পুরো রুমে আলো ছড়িয়ে পড়ে। ইয়ান নাজমা বেগমের সামনে দাঁড়িয়ে বলে, আম্মু, ওই ভালো ভাইয়াটাকে বলো না আপুকে নিয়ে আসতে। কতদিন হলো আপু আসে না, আমি মিস করি তো। নাজমা বেগম ইয়ানের মুখে খাবার ঠুসে দিতে দিতে উত্তর দেয়, তোমার বোন এখন অন্য কারো বউ, তাই যখন তখন আসতে পারবে না, পাজি ছেলে। আমি কিছু জানি না, তুমি আব্বুকে এনে দিবে মানে এনে দিবে। ইয়ানা আর খাবার না খেয়ে স্কুলের ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। নাজমা বেগম তপ্ত এক নিঃশ্বাস ফেলে, তার তো ইচ্ছে করে মেয়েটাকে দেখতে, কতদিন হয়ে গেল দেখে না। আর মোড় দিয়ে ধীরে ধীরে চোখ খুলে আনায়া বোঝার চেষ্টা করছে তার অবস্থান কোথায়। চারপাশে তাকিয়ে নিজেকে বিছানায় দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়তেই চোখ থেকে পানি গড়িয়ে পড়তে থাকে। প্রহেল খাবার নিয়ে গম্ভীর মুখে রুমে ঢুকতেই আনায়াকে ফুপাতে দেখে বিচলিত হয়ে কাছে এসে স্পর্শ করতেই নিলে আনায়া চোখ বন্ধ করে বলে, ছুবেন না, ওই অপবিত্র হাতের স্পর্শ আমি চাই না। যার হাতে অন্য পরনারীর শরীরের ঘ্রাণে মেতেও থাকে সে স্পর্শ আমি চাই না।
আনিয়ার কথা প্রহেলের মাথায় রক্ত উঠে যায়। চোখ মুখ শক্ত করে দাঁড়ালো, ছুরির ন্যায় তাক করে বলে, হোয়াট হ্যাপেন? কি যাতা বলছো? আর ইউ ওকে চান? আনিয়ার হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বলে হেসে উঠে আপনি নষ্ট পুরুষ মানুষ। বাহিরে সাদা চামড়া থাকতে কেউ কি ঘরের কোণে পড়ে থাকা কালো চামড়া জড়ায়? আমরা কালো রঙের মেয়েরা আসলেই বোকা। স্বামীর যত্ন পেতে গিয়ে বেড পার্টনার হয়ে যায়। আর কিছু বলবে তার আগে প্রহেল আনিয়ার চোয়ালে শক্ত করে চেপে ধরে, দাঁতে দাঁতে চেপে বলে, আমাকে রাগাস না। আমি রাখলে তোর জন্য ভালো কিছু ডিজার্ভ হবে না। তুই আমার বেড পার্টনার না, তুই আমার সাম্রাজ্যের রানী। গট ইট? বলেই আনিয়ার শুষ্ক ঠোঁট দুটো নিজের ঠোঁটে নিয়ে চেপে ধরে কিস করতে থাকে। কিস বলতে ভুল হবে, নিজের রাগ মিটাচ্ছে। কামড় দিয়ে আনিয়া ধাক্কা দিচ্ছে দূরে সরানোর জন্য। কিন্তু প্রহেল তো আনিয়ার যত দূরে সরানোর চেষ্টা করছে, প্রহেল তার এক হাত দিয়ে কোমর চেপে নিজেকে আরও কাছে আনতে ইচ্ছে। একসময় আনিয়া স্থির হয়ে যায়। 15-20 মিনিট পর প্রহেল আনিয়াকে ছেড়ে কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। রেহান সোফার ওপর বসে ফোনে স্ক্রল করছে। সাগর উকি মেরে দেখে বলে, রিহু বেবি, আমার না কেমন কেমন লাগছে। সাগরের কথা রিহান ফোন রেখে সোজা হয়ে বসে বলে, তুই কি প্রেগনেন্ট যে কেমন কেমন লাগছে? অবশেষে আমি চাচ্চু হব রে সাগু। সাগর নাক ছিটকে বলে, সি 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 রিহু বেবি, তুমি কি যাতা বলছো? আমি এখনো ভার্জিন। বিশ্বাস না হলে আসো চেক করবে। সাগর এগিয়ে আসতে নিলে রিহান সোফা থেকে লাফিয়ে উঠে বলে, স্যার আমি কেন চেক করব? মুরগির কাছে গেলে কলা রেখে ডিম দিয়ে চেক করে দিবে। সাগর তীরে আসতে রিহান বসা থেকে দৌড়ে বেরিয়ে যায়। আনিয়া হালকা ফ্রেশ হয়ে কাছের মিররে নিজেকে একবার দেখে, নিচে এসে বাসা থেকে বেরিয়ে যায়। গার্ডরা আটকাতে আসলে সবাইকে উপেক্ষা করে বের হয়ে যায়।